2 তারিখে রানী রাসমণি সরণিতে মুখ্যমন্ত্রী মমতা, ফরমার এক্স মিনিস্টার, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী ছিলেন যিনি, মমতা ব্যানার্জি, উনি বক্তৃতা রাখতে রাখতে, ওয়াই চ্যানেলে বক্তৃতা রাখতে রাখতে হঠাৎ করে তিনি কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেন। তারপরে দেশের ট্রাস্টের সংস্থা নির্বাচন কমিশনকে টার্গেট করেন। করতে করতে ফট করে উনি বলে বসেন যে 12 ডিসেম্বর যে বাংলাদেশের জামাতি গোষ্ঠীর, নিষিদ্ধ জামাতি গোষ্ঠীর যে হেড হাদি, তার হত্যাকাণ্ড রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের সংগঠিত হত্যাকাণ্ড। মানে আমাদের এসটিএফ ধরেছিল হাদিকে মণিপুর থেকে তাকে নিয়ে আসা হয় বাঙালি, তারপরে তার হত্যাকাণ্ড করে। সেই ঘটনাটা স্বরাষ্ট্রমন্ত্রী উনাকে পার্সোনালি, মানে চিফ মিনিস্টার যে আমাদের ফরমার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জানানো হয়েছিল। তাই তিনি পাবলিক ডোমিনে দাঁড়িয়ে উনি তার বিরোধী দলনেত্রী হিসাবে উনি দেশের ইন্টিগ্রিটি, দেশের সুরক্ষা নিরাপত্তাকে এমনভাবে হেলায় অবহেলিত করে দিলেন। শুধু তাই না, উনি চিফ মিনিস্টার থাকাকালীন উনার সাথে স্বরাষ্ট্র মন্ত্রকের যে কোনোই যাই কনফিডেন্সিয়াল ডিসকোর্স হয়েছে, উনি পাবলিক ডোমেইনকে ইস্তেমাল করে, ব্যবহার করে উনি কি কনফিডেন্সিয়াল ওথ ব্রিচকে লঙ্ঘন করতে পারেন না। তারপরে উনি দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব, দেশের শান্তি সম্মানকে উনি কি বজায় রাখতে পেরেছেন এই মন্তব্যের দ্বারা? উনি কাদের প্রভোকেশন করলেন? উনি দাঙ্গা লাগানোর কাদের মধ্যে চেষ্টা করলেন? উনি ভারতবর্ষের মাথা হেড ডাউন শুধু করেননি, উনি জামাতি গোষ্ঠী, উনি কট্টরবাদী, মৌলবাদী বাংলাদেশি, তাদের হাতে অস্ত্র তুলে দিলেন যাতে ওই দেশে বসবাসকারী 1 কোটি সনাতনীদের ওপর হামলা হয়। প্রতিহিংসামূলক হামলা এই জন্য হবে কারণ ভারতবর্ষ এই হত্যাটাকে প্রতিহিংসামূলকভাবে করেছে বলে এই বার্তাটা মুখ্যমন্ত্রী দিতে চেয়েছিলেন দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে। তাহলে তার প্রতিফলন কি হবে? ওখানকার জিহাদি গোষ্ঠী কি করবে? এর প্রতিফলন কার, প্রতিশোধ কার উপর নেবে? ওখানে বসবাসকারী 1 কোটি সংখ্যালঘু হিন্দুদের উপরে। তা নিয়ে এটাও দেশদ্রোহের সমান। শুধু তাই না, যখন আপনি চিফ মিনিস্টার ছিলেন, তখন আপনি চিফ মিনিস্টার হিসেবে যখন আপনি শপথ গ্রহণ পাঠ করেন, সেই সময় আপনি আর অন্যান্য শপথের মধ্যে একটি শপথ এটাও নেন যে ভারতবর্ষের অভ্যন্তরীণ ম্যাটারকে, সিক্রেটকে আপনি সিক্রেসি রাখবেন, আপনি তাকে লঙ্ঘন করবেন না। সেটা সেকশন 5, 3 and 4 বিএনএস এর ধারায় কিন্তু উনি অপরাধ করেছেন। সেই সিক্রেটটাকে, হত্যা হয়েছে হয়নি আমি তাতে যাব না, কারণ না বাংলাদেশ সরকার এটাকে ব্লেম করেছে, ভারতবর্ষের উপরে চাপিয়ে দিয়েছে, না ভারতবর্ষ এটাকে স্বীকার করেছে, না হাদির বাবা মা এটা স্বীকার করেছে। তারা বলেছে আমার ছেলের মৃত্যু হয়েছে বাংলাদেশেই কিছু জনগোষ্ঠীর দ্বারা, মানে কিছু কনস্পিরেসির দ্বারা। তাহলে উনি উপযাজক হয়ে ভারতবর্ষের যেখানে হাত নেই, ভারতবর্ষের যেখানে কোনো কনস্পিরেসি নেই, সেটাকে বিশ্ব দরবারে ভারতবর্ষের ছবিকে এত নিচু করে উনি পাবলিক ডোমেইনকে ইউজ করে রাষ্ট্রদ্রোহী কাজ করেননি কি? উনি ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ককে এত নিচের দিকে নিয়ে গেছেন, দুটো দেশের মধ্যে প্রতিহিংসামূলক সম্পর্ক সৃষ্টি করতে হেল্প করছেন, উনি প্রভোগ করছেন, দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। শুধু তাই না, উনি আমাদের দেশের হিন্দুদের, ওই দেশের হিন্দুদের সুরক্ষার কে অনিশ্চিত করেছেন। তাই এগুলো ভারতীয় ন্যায় সংহিতার হিসাবে দেশদ্রোহীর মামলা হয় 152। দেশদ্রোহীর মামলা শুধু হয় না, দাঙ্গা সৃষ্টিকারী প্রভোকেশন মন্তব্য হয় 153A, 153, 153, 191, 192, 196, 352, 356, 196 এর দ্বারা কিন্তু পড়ে। তাই আমি দুটো দেশের সম্পর্ক শান্তিপূর্ণ রাখার জন্য আমি ভারতবাসীর কাছেও আমি রিকোয়েস্ট করছি, বাংলাদেশের কাছেও রিকোয়েস্ট করছি, সনাতনদের ওপর কোনো রকমের প্রতিহিংসামূলক চরিতার্থ করবেন না, স্টেপ নেবেন না। আর অবিলম্বে এক্স চিফ মিনিস্টার মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহের মামলায় রুজু করা হোক। আপনি যে মামলাটা করেছেন, এর আগেও আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী কিনা মামলা করেছেন, আদৌ কি কোনো রকম ফল হবে? কারণ অনেকেই মনে করছে এটা ইতিমধ্যে আপনার কোনো একটা মিডিয়া স্টান্ট। দেখুন, কে কি মনে করছে জানি না, অনেকে দায়িত্ব পালন করে না, শুধু বাইট দিতে ব্যস্ত থাকে বা ক্রিটিসিজম করে। আমি এর আগে যে এই মামলাটা করেছিলাম, আমার আপনি রাজনৈতিক ইতিহাস আর আমার কর্মজীবন যদি পর্যালোচনা করেন, এখন না হয় আমাদের রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, এখন গেরুয়া সরকার হয়েছে। আমি যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন পদে, সেই সময় আমি প্রচুর এফআইআর করি তদানীন্তনকালের এমপি, এমএলএ, বিধায়ক এদের নামে। সুতরাং আমি আমার যে সামাজিক দায়িত্ব আছে তার থেকে কারো কথায় আমি পিছুপা হব না। আমি তখন করেছিলাম বিং হিন্দু, কারণ উনি হিন্দু ধর্মকে কুলুষিত করেছিলেন। এখন আমি ভারতবাসী হিসেবে করেছি। তাতে আপনাদের যদি কারো মনে হয় আমি পাবলিক স্ট্যান্ড করেছি বা বিজেপির হয়ে কারো কথা বলছি, তাহলে আমি বলবো আপনি কেন করছেন না? আপনাকে কে বাধা দিচ্ছে? আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনার দেশকে ছোট করছে, আপনার দেশের সিক্রেসিকে উনি লঙ্ঘন করছে, রাষ্ট্রদ্রোহ কাজ করছে। আপনি তাকে যথাযোগ্য শাস্তি না দিতে পেরে, আপনাকে যদি কেউ সেই রাস্তায় চলছে তাকে আপনি ছোট করতে পারেন না। যদি করেন আপনার ওটা কাজ, আপনি করুন, মোস্ট ওয়েলকাম। কি মনে করছেন এর আগেও একটা মামলা করলেন, আবার আরেকটা মামলা, কোনোরকম
ফল হবে? দেখুন, আমি আগের মামলা যেটা করেছি সেটা 25 তারিখ করেছিলাম, দুদিনের মধ্যে সেটা আমি এফআইআর এ তাবদিল হয়ে যায়, আর জামিনযোগ্য ধারায় ওখানে কিন্তু সেকশনগুলো লাগানো হয়। কিন্তু আইনের একটা প্রসিডিওর আছে, উনাকে নোটিশ করবে বা উনার কাছে যাবে। হাইকোর্ট এখন বন্ধ, উনি বেল নিতে আসবেন কোথায়? আমাদের এখানে হাইকোর্ট খুলবে 8 তারিখ। আমি হাইকোর্ট খুলতেই আমি এই দুটো বিষয় নিয়ে যাব যে এখনো পর্যন্ত পুলিশ কেন কোনো প্রসিডিওর নেয়নি, পুলিশের আর কত ইনভেস্টিগেশন করতে টাইম লাগবে, পুলিশ এখনো কি পুলিশের সেই মানে শাসকের আইন চলছে কি আইনের শাসন চলছে? এখন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু বলেছে এটা আইনের শাসন, শাসকের আইন না। স্বচ্ছভাবে দল, ভাষা, ধর্ম, কালার না দেখে স্বচ্ছভাবে প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে আপনারা আপনাদের ডিউটি করুন। সুতরাং 8 তারিখে আমি হাইকোর্টে গিয়ে আবেদন করব যে এই দুটো মামলায় এত দেরি হচ্ছে কেন। মুখ্যমন্ত্রী এখন উনি নেই, উনি এখন একজন আমাদের মতনই ব্যক্তিত্ব, তাই তো? তাহলে কিসের বাধা? কেউ আইনের উপরে না, রাষ্ট্র সর্বোপরি, তাই উনাকে অ্যারেস্ট করতে কিসের বাধা? কোন জায়গায় আটকাচ্ছে? কোন জায়গায় উনার তদন্তে প্রবলেম হচ্ছে? তদন্তে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করুক, আমি দেখাবো আমি কোন পাবলিক ডোমেইন থেকে এটা পেয়েছি। আমি ওনাকে দেখাবো যে আমার অভিযোগটা কি। তাহলে ইমিডিয়েটলি ওনাকে গ্রেপ্তার করুন, না করলে আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ওনাকে গ্রেপ্তার করতে আমি যথাসাধ্য ব্যবস্থা করবো। আর আজকে আমি সিপিকেও 1 কপি দিচ্ছি, আমি কালকে কালীঘাট ওসিকে ট্যাগ করেছি, আমি কালকে ডিজিপিকে ট্যাগ করেছি, আর আমি আজকে এসপিকেও 1 কপি দেবো। যেখানে যেখানে আইনের রাস্তা দিয়ে গেলে আমি সুশাসন পাবো, আমি মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের যে শুভেন্দু অধিকারী বাবুকে 1 কপি দেবো। আর চিফ মিনিস্টার যে আমাদের এক্স ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার যে রাষ্ট্রদ্রোহীর মামলাটা কেন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না? কেন সাইবার ব্রাঞ্চের যে আইসি সম্রাট বাবু 8-10টা কোম্পানি অ্যাক্ট বা ছোটখাটো এফআইআর এর মতন করে দেখছে, সেটার আমাকে হাইকোর্টে এসে ওনাকে জবাব দিতে হবে। মানে আপনার কথায় তাহলে পুলিশ আগের মতোই ভূমিকা পালন করে যাচ্ছে? কিছু জায়গায়, সর্বক্ষেত্রে না, কারণ আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনি পোস্ট করবেন কিনা জানি না, যদি করেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবুর কাছেও পৌঁছাবে। কালকে যখন আমি অভিযোগ করতে গিয়েছি তখন উনি নিতে চাননি, প্রথমে বলছে আমি নেবো না, কলকাতায় করুন। যখন আমি বলেছি আমি অ্যাডভোকেট, আপনি আপনাকে ঘোরাতে পারেন না, তখন বলেছে 0 এফআইআর। আমি বলেছি কনজেনেবল অফেন্স। কি করে 0 এফআইআর হয়? সেকশনগুলো দেখুন। তখন বিএনএস এর বই খুলে খুলে দেখার পরে আমাকে ডিজিপির ভয় দেখালেন, ডিআইজির ভয় দেখালেন, বলেন উপর থেকে আমার চাকরি চলে যাবে, আপনি তো বোঝেন না। লাস্টে উনি এটা নেওয়ার পরে এই রিসিভ করে দেওয়ার সময় একটা কথা বলেছে, আরো 4-5টা এফআইআর করুন। আমাকে যখন জিজ্ঞেস করবে ডিজিপি কেন করেছো, তখন আমি বলবো যে আরো জায়গায় তো হয়েছে, আমার কি দোষ? তখন আমি বলেছি এটা আইনের শাসন, শাসকের আইন না। এখনো 15 বছরের দাসত্ব কাটিয়ে উঠতে পারেননি, আপনি চুপচাপ এটা নিন। যদি আপনার উপর কোনো চাপ আসে তাহলে আপনি বলবেন স্বচ্ছ কাজের জন্য যদি চাপ আসবে, তাতে কিছু না, স্বচ্ছ কাজ করাই আমার ডিউটি, আমি পাবলিক সার্ভেন্ট। আর আপনি এটা নিবেন আর 2-3 দিনের মধ্যে আমাকে কনভার্ট টু এফআইআর করে দিবেন। বেশি টাইম লাগাবেন তো আমি হাইকোর্টে गए আপনাকে আবার ডাকবো। सिलीगुड़ी में दूसरी बार 7 दिनों के अंदर रिंकू सिंह, अधिवक्ता रिंकू सिंह चटर्जी राज्य की ममता बनर्जी के खिलाफ दूसरी एफआईआर साइबर क्राइम सिलीगुड़ी थाने में दर्ज करवाई है और इसको लेकर खुद अधिवक्ता इस वक्त चर्चाओं में है, क्योंकि 7 दिनों के अंदर राजनीतिक सभाओं के दौरान, चुनाव प्रचार के सभाओं के दौरान विशेष समुदाय पर टिप्पणी करने को लेकर रिंकू सिंह चटर्जी ने बांग्लादेश में जो एक विशेष प्रतिबंधित समुदाय के सदस्य की जो हत्या कर दी गई है उस